আজকের গল্পটা 20 বছরের একটা মিষ্টি পরীর মতো মেয়ে আর একটা উলফ কিংয়ের। তোমাদের মনে আছে আমি বলেছিলাম 10টা ম্যাজিক্যাল স্টোরি বানাবো, তার মধ্যে এটা একটা। তার আগে বলি, তোমরা যারা আমাকে রেগুলার দেখো তাদের জন্য ইয়া বড় লাভ ইউ, আর যারা এখানে নতুন তাদেরকে প্রথমে ওয়েলকাম, তারপরে ইয়া বড় লাভ ইউ। আর ছোট্ট করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ। গল্প শুরু করি একটা সকাল দিয়ে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। বৃষ্টির জন্য পরিবেশটা আরো বেশি মায়াবী লাগছে। আর এই বৃষ্টির দিনে এক মায়াবী কন্যা তার দিনের সূচনা করে। শহরের নামি দামি ব্যবসায়ীর মেয়ে সে, নাম তার কিম তেয়ং। শহরে কোলাহল থেকে বাঁচতে সে ঘুরতে এসেছে। এই সুন্দর জঙ্গলের মাঝে একটা ছোট্ট বাড়ি নিয়েছে। বাড়িটা তার নিজের। বাবার কাছে বায়না করে বাবা কিনে দিয়েছে। মাত্র 16 বছরের মেয়ে সে। বাবার কাছে বায়না করে যেমন বাড়িটা কিনেছে, ঠিক তেমনই বায়না করে একা থাকার পারমিশন নিয়ে এসেছে। মেয়েটির পরনে একটা শার্ট আর একটা শর্টস রয়েছে। মেয়েটির রূপ এমন যে যেখানে ছুঁয়ে দেয় সেখানেই শাপলা ফুটবে। চোখ দুটো যেন সাক্ষাৎ মৃত্যুর হাতছানি। ঠোঁটের রং গাঢ় গোলাপি। মুখশ্রী যেন পদ্মের ন্যায় কোমল। চোখের নিচে ছোট্ট একটা কালো তিল। সে যেন এই সুন্দরতাকে পাহারা দিচ্ছে। দেহ তার ধনুকের ন্যায় বাঁকানো। সে কন্যা নিজেও জানে না সে কতখানি মায়াবী। মায়া লেগে আছে তার সর্বাঙ্গে। এই রূপ দেখে যে পুরুষের লোভ হবে না, সে পুরুষ কোনো পুরুষই না। এই জন্যই তো তের বাবা থেকে বাইরে আসতে দেয় না, তাই পৃথিবী ঘোরা হয়নি তার। তবে সে এখনো ঘুরতে চায় না, তাই তো সেই জঙ্গলের ধারে বাড়ি নিয়েছে। সেই মায়াবী কন্যার মতো এই জঙ্গলটাও মায়াবী। দেখলে ইচ্ছে করে ছুটে যাই। আর বৃষ্টির পর মনে হচ্ছে এই জঙ্গল সবে স্নান করে উঠেছে। এই মায়াবী জঙ্গলের মায়া ছাড়তে পারলো না ছোট্ট মেয়েটি। সে ছুটে গেল জঙ্গলের ভিতরে। ভেজা মাটিতে হাঁটতে তার ভালোই লাগছে। কি সুন্দর নুপুরের ঝুমঝুম শব্দ হচ্ছে। লম্বা লম্বা চুলগুলো আটকে যাচ্ছে গাছপাতায়। সে সেগুলোকে বারবার ছাড়িয়ে নিচ্ছে, বারবার হাত খোপা করছে। কিন্তু রেশমের মতো সুন্দর চুলগুলো থাকতেই চাইছে না। তারাও মুক্ত হতে চাইছে এই মায়াবী জঙ্গলে। এই অবস্থায় যদি কেউ তাকে দেখতো তাহলে পরে ভেবে নির্ঘাত ভুল করত। কিন্তু তে জানতো না এই মায়াবী জঙ্গলে একদল মায়াদয়াহীন নেকড়ে বাঘ তার আশেপাশে মাকড়সার জালের মতো ছড়িয়ে রয়েছে। সুযোগ পেলেই তাকে ছিঁড়ে খাবে। আর তে জানি না কিসের টানে সে ছুটে যাচ্ছে জঙ্গলের গহীনে। একটা সময় সে পথ হারালো, থমকে দাঁড়িয়ে গেল একদম। অনুভব করলো আশেপাশে অনেকগুলো চোখ তাকে দেখছে। হঠাৎই জঙ্গলের মধ্যে তোলপাড় শুরু হয়। কিছুক্ষণ পর একটা উলফ বন ফুঁড়ে ফাঁড়ে বেরিয়ে আসে। উলফটার চোখ সিঁদুর রঙা লাল, ঠোঁটে মুখে রক্ত লেগে আছে। সেগুলি লালার সঙ্গে মিশে ঝরে পড়ছে। এমন অবস্থায় সে তের উপর ঝাঁপিয়ে পড়তেই ছোট্ট মেয়েটা অজ্ঞান হয়ে যায়। আর সেই হিংস্র নেকড়েটাই ছিল আমাদের হিরো জুন জংকুক, উলফ কিং। আসলে উলফ কিং শিকারে বেরিয়েছিল, কিন্তু তের নপুরের শব্দে সে বারবার ডিস্ট্র্যাক্ট হচ্ছিল। তার উপর তের শরীরের মাতাল করা গন্ধ তো আছেই। মোটামুটি তের হাঁটার তালে তালে জংকুক নামক উলফ কিং নিজেকে বারবার হারাচ্ছিল। কিন্তু সে এসে দেখে সুস্বাদু মাংসের লোভে আগে থেকে কিছু খারাপ উলফ মেয়েটিকে ঘিরে রয়েছে। কিন্তু মেয়েটিকে তার চাই, তাই সবার সঙ্গে লড়াই করছিল। যখন মেয়েটি তাকে দেখে ফেলল তখন সে তার উপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু তুলার মতো মেয়েটি জ্ঞান হারায়। আচ্ছা যাই হোক, তের জ্ঞান ফিরে আসে একটা পাথরের উপর। মুখের উপর কিছু ছোঁয়া লাগছে। হালকা হালকা হাওয়া আসছে মুখে। চোখ খুলতেই সে দেখলো একটা পুরুষ উদম গায়ে তার দিকে ঝুঁকে আছে। এটা দেখে তে কি করবে বুঝতে না পেরে জংকুককে থাপ্পড় মেরে দেয়। কিন্তু জংকুকের কিছু হয় না। তের ছোট্ট হাতের থাপ্পড়টা জংকুকের শরীরে ব্যথার কারণ হতে পারে না। তে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দৌড় লাগায়। উদ্দেশ্য সে এক দৌড়ে ঘরে চলে যাবে, কিন্তু পায়ে জুতো নেই। জংকুক তাকে আনার সময় খুলে পড়ে গেছে, পায়ে পর্যন্ত কাটা পড়ছে। তাই সে দাঁড়িয়ে দেখতে গেলে সে দেখে উলফটা তার দিকে তেড়ে আসছে। তে ভয়ে দৌড় লাগায়, আরো জোরে ছুটছে সে। কিন্তু সেই উলফটার বদলে তে এবার জংকুকের হাতেই বন্দী হয়। রাগের মাথায় জংকুক একটা থাপ্পড় নিয়ে স্ট্যাম্পের মতো বসিয়ে দেয় তের গালে। গালটা লাল হয়ে যায়, 5 আঙুলের দাগ হয়ে গেছে। কিন্তু তে কাঁদবে না। সে চিৎকার করে বলে, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো। চুপ, বেশি বকলে সত্যি সত্যি মেরে ফেলবো। এখানে কেউ নেই আমি ছাড়া। এই জঙ্গল আমার, প্রতিটা গাছে আমার অধিকার। এখানে কেউ আসে না। এখানে আসার সাহস কি করে হলো? এতক্ষণ জংকুক তেকে দু হাতে তুলে রেখেছিল। দেখুন, আমি কিছু করিনি, আপনার জঙ্গলের পাতাও ছিঁড়িনি, কিন্তু আমি পড়ে গিয়ে আমার হাঁটু কেটে গেছে, আমাকে ছেড়ে দিন। এবার জংকুক তেকে নামিয়ে দেয়, কিন্তু তাও তে চলে যায় না। জংকুক বলে, যাচ্ছ না কেন? যাও ঘরে যাও। কোন দিকে যাব? সোজা যাবে। এটা বলতেই তে হাঁটা শুরু করে, কিন্তু একটু দূর গিয়ে দুম করে পড়ে যায়। ফলে আরেকটা হাঁটু কেটে যায়। সঙ্গে সঙ্গে জংকুক তাকে গিয়ে তোলে। এবার তে আর থাকতে পারে না, কেঁদেই ফেলে। জংকুক বলে, আমি তোমাকে সোজা যেতে বলেছি, আমি তোমাকে চোখ বন্ধ করতে বলেছি। তে কান্না করে বলে, ওই উলফরা চলে এলে। আসবে না, যাও। আমি কোন দিকে যাব? একটু এগিয়ে দেবেন? আমাকে তোমার বাপের চাকর মনে হয়, আমি পারবো না। এটা বলে জংকুক চলে যায়। তবে সে আড়ালে
ঘরে গিয়ে লুকিয়ে পড়ে। তে এবার সম্পূর্ণ একা, সে কান্না জুড়ে দেয়, ভয়ে গা ঠান্ডা হয়ে আসছে ওই উল্ফটা আবার ফিরে এলো বলে। কিছুক্ষণ সে সেখানে দাঁড়িয়ে থাকে, কোন দিকে যাবে ঠিক করতে পারছে না। এর মাঝখানেই জঙ্কুক এসে বলে, এই এখন যাওনি কেন? জঙ্কুকের এইটুখানি বকাতেই তে অজ্ঞান হয়ে যায়। সঙ্গে সঙ্গে জঙ্কুক তাকে ধরে ফেলে, উঁচু পাথরে শুইয়ে দেয়, তারপর ধীরে ধীরে পায়ের কাঁটাগুলো বার করে দেয়। নরম পায়ে স্পর্শ করে জঙ্কুকের কেমন কেমন লাগে। তের পায়ে সে হাত স্লাইড করে। তে শর্টস পরেছিল, তাই তার পা উড়ুত পর্যন্ত দেখা যাচ্ছিল, আর দেখতে মায়াবী, আকর্ষণীয়, লোভনীয়, যা যা বলা যায় সব লাগছিল। বলেছিলাম না, তেকে দেখে যে পুরুষের লোভ লাগবে না সে পুরুষই না। কিন্তু আমাদের জঙ্কুক তো মহাপুরুষ। তেকে দেখে নিজেকে সামনে রাখা একটা যুদ্ধের মতো। জঙ্কুক তেকে নিয়ে জঙ্গলের গভীরে তার রাজ্যে আসে। সেখানকার রাজা সে। তেকে শুয়ে দেয় নিজের বিছানায়। সারাদিন তের জ্ঞান ফিরল না। জ্ঞান ফিরল একেবারে সন্ধ্যাবেলা। এতক্ষণ জঙ্কুক তার জ্ঞান ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। ছোট্ট দেহখানা তার বিছানায় পুতুলের মতো নাড়াচাড়া করছে। জ্ঞান ফিরতেই সে প্রথমে জঙ্কুককে দেখলো, আর তার জ্ঞান ফিরতেই জঙ্কুক তাকে ধরে কি একটা খাইয়ে দিল। জিনিসটা এত তেতো যে তের গা গুলিয়ে এলো। ছি ছি ছি, কি এটা? আমি মরে যাব না তো? আমি বাড়ি যাব কখন? জঙ্কুক তার কথা না শুনে চলে যায়। তখন কিছু মেয়ে সে থেকে নিয়ে যায়। তে বুঝতে পারছে না কি হচ্ছে। মেয়েগুলো তাকে নিয়ে গিয়ে ধরে ভালো করে ডলে ডলে হলুদ মাখিয়ে দেয়। তে চিৎকার করে বলে, আরে আরে, আমি সাদা, আমাকে হলুদ করে দিচ্ছ কেন? আমি রং মাখবো না। আমার বাবা আমাকে খুঁজতে আসলে আমাকে চিনতে পারবে না। ছাড়ো আমাকে। তের কথা কেউ শুনলো না। তাকে ভালো করে হলুদ মাখিয়ে স্নান করে দেওয়া হলো। তারপর তাকে সাজানো হলো। কাঠ কয়লা জ্বালিয়ে তার সামনে আনা হয়। উদ্দেশ্য তার লম্বা চুল শুকনো করা হবে। কিন্তু তে চিৎকার করে বলে, এই তোমরা কি করছো? আমাকে পুড়িয়ে মারবে নাকি? বাবাকে বললে কিন্তু দেখবে তোমাদের কি অবস্থা করে। আমাকে ছেড়ে দাও বলছি ভালোই। তখন একটা মেয়ে হেসে উঠে বলে, চিৎকার করবেন না কুইন, আমরা আপনার কোনো ক্ষতি করলে কিং আমাদের ছাড়বে না। আরো একটা মেয়ে একটু লজ্জা পেয়ে বলল, উলফ কিং আপনার সঙ্গে মহান নিয়ম পালন করবেন মহারানী, তবেই না সে উত্তরাধিকারী পাবে। এর মাথায় ঢুকলো না কি বলছে এরা। কিসের নিয়ম, তার সঙ্গে কি কি হবে সে বুঝতে পারছে না, কিন্তু তার যে ক্ষতি হবে এটা সে ভালোই বুঝতে পারছে। সে লুকিয়ে লুকিয়ে একটা কাঁটা নিয়ে নেয়। মনে মনে বলে, আমার পাশে কেউ থাকলে আমি নিজেই আছি, আমি নিজেই আত্মরক্ষা করব। আমাকে কম ভেবেছে নাকি? তেকে রেখে সবাই চলে যাচ্ছিল। তখন তে বলে ওঠে, কোথায় যাচ্ছ সবাই? বাড়ি যাচ্ছি কুইন। আমি যাব না। আমার বাড়ি কোথায়? আমিও বাড়ি যাব। মেয়েগুলো তেকে নিয়ে জঙ্কুকের রুমে আসছিল আর বলছিল, আজকে রাতে কষ্ট হলে একদম কাঁদবেন না, তারপরে সব ভালো হবে। তে তখনও বুঝলো না তাকে কোথায় পাঠানো হচ্ছে। সে রুমের মধ্যে এসে দেখে জঙ্কুক আগুনে কাঠ দিচ্ছে। লাল আলোতে জঙ্কুকের সাদা শরীরটা কেমন চিকচিক করছে। তের ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে। তেকে দেখে জঙ্কুক এগিয়ে এসে তের হাত ধরে। তে সঙ্গে সঙ্গে তার হাতটা ঝাটকা দিয়ে ফেলে দেয়। বলে, চুপ করি, আপনি এখানে থাকবেন? কেউ তো বলেনি আমাকে, আমি খেলবো না। এটা বলে তে রুম থেকে পালাতে চায়, কিন্তু একবার যখন সেখানে পৌঁছে গেছে আর কি পালাতে দেয় জঙ্কুক। জঙ্কুক তেকে ধরতে এলে তে হাতের কাঁটা নিয়ে জঙ্কুকের বুকে ফুটিয়ে দেয়, কিন্তু তের কপাল খারাপ, কাঁটাটা ভেঙে যায়। জঙ্কুক তের হাতটা খপ করে ধরে, বলে, তোর সাহস এত বেড়ে গেছে, তোকে তো আমি ছাড়ছি না। তখন আরো কয়েকটা ভদ্রলোক সেই রুমে আসে। তে চটে যায়, বলে, কি সমস্যা? সবাই এই রুমে কেন আসছেন? বেরিয়ে যান বলছি এখান থেকে। মাফ করবেন কুইন, আপনি কবুল করলে আমরা চলে যাব। হ্যাঁ হ্যাঁ, সব কবুল, যান এখান থেকে এখন। আপনি জানেন আপনি কি কবুল করছেন? হ্যাঁ হ্যাঁ জানি, সব জানি, আপনারা চলে যান এখান থেকে। জঙ্কুকের ইশারায় সবাই চলে যায়। জঙ্কুক যাচ্ছে না দেখে তে বলে, আপনি এখানে কি করছেন? আপনিও যান, বেরোন এখান থেকে। জঙ্কুক রাগের মাথায় তেকে ধরে বিছানায় আছাড় মারে, বলে, ফড়িংয়ের বাচ্চা, তুই এইটুকু হয়ে আমাকে আটকাস? আমাকে আটকাতে পারবে তো? তে খুব তর্ক করলো, কিন্তু তার সঙ্গে যা যা হলো সে সত্যি আটকাতে পারলো না, বরং একেবারে বিধ্বস্ত হয়ে গেল। পৃথিবীতে সবে ভোর হয়েছে, কিন্তু আলো ফোটেনি। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, যা গুহার কোনো একটি ফাঁকা জায়গা থেকে আসছে, যাতে সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে, আর সে নিজে উষ্ণ কিছুর বাঁধনে আটকা পড়ে রয়েছে। ঠান্ডা থেকে বাঁচতে তে নিজে তার সারা শরীরকে সংকুচিত করে সেই উষ্ণতার দিকে যেতে চাইলে সারা শরীরে তীব্র ব্যথা অনুভব করে, শরীর যেন ঝনঝন করছে। তবে সে নিজে সেই ব্যথাকে খুব একটা পাত্তা দিল না, তার এখন ঘুম চাই। কিন্তু যখন জঙ্কুক উষ্ণতার খোঁজে তের নরম শরীরটাকে আরো আঁকড়ে ধরলো, তখন তের কান্নাই পেয়ে গেল। পুরুষ মানুষ বলে কি এমন চেপে চেপে ধরতে হবে? ভেঙে গেল, আমার সব হাড় ভেঙে গেল। জঙ্কুক ছাড়ে না। তের কণ্ঠস্বর জঙ্কুকের কাছে আরো বেশি মায়াবী লাগে, তাই তো সে তাকে একটু বেশি শাস্তি দিয়ে ফেলেছে। যাই হোক, জঙ্কুক না ছাড়াই তের নাগালের মধ্যে যা ছিল, মানে জঙ্কুকের নিপেল, সে সেখানে কামড় দিয়ে দেয়। জঙ্কুক চমকে ওঠে। আহা, কি করছো বউ? কার বউ? আমার বউ।
কবে হলো? আমি তো আপনাকে বিয়ে করিনি, আমার তো বিয়ে করার বয়সও হয়নি। জঙ্কুক হেসে ওঠে, বলে কাল রাতে তাহলে কি হলো? কি হলো মানে? আমি আপনাকে কখন বিয়ে করলাম, তাহলে কি কবুল করলে? তে ভাবে কাল রাতে সে কি করেছে। তের মনে পড়ে যায় কবুল করার মুহূর্তটা, তার সঙ্গে মনে পড়ে কাল রাতের ভয়ঙ্কর কথাগুলো। ভয়ে শরীর ঠান্ডা হয়ে যায়। বলে কাল তো আপনি জোর করেছেন, তাহলে আজকে আবার করব। তে চমকে ওঠে। জঙ্কুককে সে ভয় দেখাবেই, তাই সে বলে দেখুন আমার কাছে ছুরি আছে, একদম শেষ করে ফেলবো আপনাকে। বাবা সাহস দেখো, আমার বুকে ঘুমিয়ে আমাকে খুন করার কথা বলছো? আমি এখন চেপে ধরলে কি হবে বলো তো? তে চাইছে জঙ্কুককে ছাড়তে, কিন্তু ঠান্ডা আর সাপখোপের ভয় ছাড়তেও পারছে না। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর জঙ্কুকের ভারী কণ্ঠ আসে, তোমার সরু সরু ঠোঁট দুটো ছুরির থেকে বেশি ধারালো, দেখি একটা চুমু দেই। ভয়তে জঙ্কুককে ধাক্কা মারে। জঙ্কুক তার হাতটা ধরে ফেলে, চারটে আঙুল এক জায়গায় করে সেখানে ঠোঁট ছোঁয়ায়। জঙ্কুকের উষ্ণ স্পর্শে তের প্রচন্ড বিরক্ত লাগে, আবার ভয়ও লাগে। ভয়ানক ভাবে একটা গোটা রাত কেটেছে এই লোকটার সাথে। পরদিন সকাল হয়েছে ঝিরঝিরি বৃষ্টি নিয়ে, চারিদিক একেবারে ভিজিয়ে দিচ্ছে। পাথরগুলো স্লিপ হয়ে আছে, মাটিটাও কাদা। তে কিছুতেই এই প্যাচপ্যাচে কাদায় পা দেবে না, তাই তো এখনো সে মুখ ধোয়নি। আর স্নান তো অনেক দূরের কথা। সকাল হতেই জঙ্কুক কোথায় চলে গেছে, এখনো ফেরেনি, তাই সে শুয়ে পড়ে আছে। ব্যথায় সারা শরীর টনটন করছে, উঠতে ইচ্ছে করছে না। কিন্তু বেলা গড়াতেই জঙ্কুক এসে হাজির। কি সব গাছ পাতা নিয়ে সে তেকে বলে চেবাতে, কিন্তু তে কিছুতেই খাবে না। এগুলো চেবাতে হয়, চেবাও এগুলো। না, যদি মরে যায় কেন খাবো এগুলো? জঙ্কুক তের কথাই পাত্তা দেয় না। সে একটা দাসীকে বলে এই সমস্ত ওষুধগুলো বেটে নিয়ে আসতে। সেই কথা অনুযায়ী দাসীটাও বেটে নিয়ে আসে। জঙ্কুক তেকে চেপে ধরে খাইয়ে দেয়। তে তো পাতাগুলো দিব্যি গিলে ফেলতে হয়, তাতেও তের শাস্তি শেষ হয় না। জঙ্কুক তার শক্ত হাতে তেকে কোলে তুলে নেয়। তের ইচ্ছে হলো এক্ষুনি মাটিতে বসে পড়ে হাত পা ছড়ে কাঁদতে। তে বলল আপনি আমাকে মেরে ফেলবেন নাকি? ব্যথা তো। হ্যাঁ, ভালোবেসে মেরে ফেলবো। এটা বলে তাকে নিয়ে বাইরে আসে। বৃষ্টির পানি তের সারা মুখে এসে পড়ে, অদ্ভুত ভালো লাগে তার। বৃষ্টির জল যে তার ঠান্ডা লাগছে। জঙ্কুক তাকে গভীর জঙ্গলের মধ্যে নিয়ে যায়, একটা বড় ঝর্ণার সামনে এসে দাঁড়ায়। ঝর্ণাটা একটা ঝিলের সঙ্গে যুক্ত। জঙ্কুক তেকে কোলে নিয়ে ধীরে ধীরে জলে নামে। তে বুঝতে পারছে না সে জলে নামছে, সে বৃষ্টি অনুভব করতে ব্যস্ত ছিল। কিন্তু যেই না জঙ্কুক ডুব দিল, তে ভয়ে জঙ্কুককে জড়িয়ে ধরলো, চিৎকার করে কেঁদে বলল মা গো, পায়ে পড়ি আপনার, আমাকে চুবিয়ে মারবেন না, আমাকে রাস্তা করে দিন, আমি এক্ষুনি বাড়ি চলে যাচ্ছি, আমি এখানে থাকবো না, আমি বাড়ি যাব। তের কথায় পাত্তা না দিয়ে জঙ্কুক তাকে টেনে নিজের উড়তে বসায়। তারপর বলে ই করো দেখি, ই করো। এই কথায় তে প্রচন্ড বিরক্ত হয়। এখানে ব্রাশ নেই, তাই হাত দিয়ে দাঁত মাজতে হয়। জঙ্কুক তের দাঁতে হাত দিলেই তে হাতটা কামড়ে ধরে। জঙ্কুকও কম নাকি, সেও তেকে পানিতে চুবিয়ে ধরে। তে ভয়ের চোটে দুটো হাত পা দিয়ে জঙ্কুককে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। মরে যাবে সে, তবুও জঙ্কুককে ছাড়বে না। জঙ্কুক তাকে নিয়ে বাড়ি ফিরে আসে, কিন্তু তাও তে তাকে ছাড়তে নারাজ। তারপরেই তে নিজের ভুলটা বুঝতে পেরে জঙ্কুককে ছেড়ে দেয়। জঙ্কুক বাইরে আসে। বাইরে আসতে তার মা, বাবা, দাদু, দিদা সবাই মিলে তাকে নিয়ে মজা করে। মা বলে কিরে বাবা, রাজা হলি বলে একেবারে রানীও খুঁজে নিলি, আবার বিয়েও করে ফেললি। জঙ্কুক লজ্জা পায়। তখন তার দাদু বলে কোথায় পেলি ফুলকুমারীটিকে? জঙ্কুক তখন গর্ব করে বলে সৃষ্টিকর্তা আমার জন্য বানিয়েছে, আমাকে দেবে না তো কাকে দেবে শুনি? তখন দিদা বলে তা পিরিত কতদিনের হইলো? পোলা হবে না মাইয়া, কিছু ভেবেছিস? হবে না গো, হবে না। কেন, মেয়ের কোনো সমস্যা আছে? না, আমি পাতা আটা খাইয়ে দিয়েছি। যা, তাহলে কবে পাবো? কি যে বলো না দাদু, ওইটুকু মেয়ে নিজেই এখনো কামড় মারে, তাকে দিয়ে এখন বংশ বাড়ানো যাবে না। আর আমি কি দুর্বল নাকি যে পরে হবে না? তখন জঙ্কুকের দিদা বলে ওঠে বাবা, রাজার দেখি রানীর প্রতি প্রীতি ভালোই আছে। এটা শুনে সবাই হেসে ওঠে। জঙ্কুক আর সেখানে বসতে পারে না, চলে আসে। তে পুরো একদিন পার করে ফেলেছে এই গভীর জঙ্গলে। বিকালের মিষ্টি আবহাওয়াতে উলফ কিং জিয়ন জঙ্কুক প্রেমে পড়েছে মায়াবতী কিম তেয়ংয়ের। তে বসে আছে জঙ্কুকের সিংহাসনে, আর জঙ্কুক বসে আছে তের পায়ের কাছে, যত্ন করে তের পায়ে আলতা পরিয়ে দিচ্ছে। ঠিক তখনই একদল উলফ সেখানে এসে হাজির হয়। এটা দেখে তে প্রচন্ড ভয় পেয়ে যায়। জঙ্কুক তের চুমুতে পা দিয়ে পায়ে চুমু দিয়ে উঠে দাঁড়ায়। জঙ্কুক উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সেই উলফগুলো মানুষ রূপ নেয়। জঙ্কুক তার গভীর কণ্ঠে বলে ওঠে তোদের এখানে আসতে বারণ করেছিলাম, তোরা মানুষের সঙ্গে মিশিস। জঙ্কুকের কথার মাঝখানে একজন বলে রাজা সাহেব, আমরা তো ভাগ নিতে এসেছি। কিসের ভাগ? মানে হুজুর, দলের তো নিয়ম আছে, যে যাই আনুক, যত ভালো সম্পদ আনুক না কেন সেটা সবাই ভাগ পাবে। আপনি যেই মায়াবতী কন্যাকে এনে একা একা খাচ্ছেন, ভেবেছেন আমরা জানতে পারবো না? আমাদের ভাগ দিয়ে দিন, আমরা চলে যাচ্ছি। জঙ্কুক গর্জন করে বলে নিজের জায়গা ভুলে যাস না, সে আমার স্ত্রী। তাতে কি,
আমরাও বিয়ে করব। জঙ্কুক আর একটাও কথা শুনে না, এক বিভৎস মৃত্যু খেলায় মেতে ওঠে। চারিদিকে রক্ত আর রক্ত। নেকড়েরূপী জঙ্কুক তের সামনেই সবকটাকে ছেড়ে খেলো। তে শুধু নীরব দর্শক। তারপর মানুষ রূপে ফিরে জঙ্কুক তের কাছে আসে। রক্তমাখা মুখে খুব জোরে চুমু বসিয়ে দেয় তের ঠোঁটে। আর তে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে লুতুস করে পড়ে যায়। দাসীরা তাকে নিয়ে যায়। অন্যদিকে তের সঙ্গে দেখা করতে আসে তের বাবা। মেয়েকে না পেয়ে তের বাবার মাথায় আকাশ ভেঙে পড়ে। সেও সামনের জঙ্গলটার মায়ায় পড়ে। আন্দাজ করে তার মেয়ে সেখানেই গেছে। মেয়ের খোঁজে তের বাবা আর তার গানরা জঙ্গলের দিকে যায়। দীর্ঘ 3 ঘন্টা খোঁজার পর তের পায়ের জুতোটুকু পায়। এটা দেখে তের বাবা আরো ব্যাকুল হয়ে ওঠে মেয়ের জন্য। তার মেয়ে এতটা সাহসী না, চিৎকার করে কাঁদে আর বলে, আমারই ভুল হয়েছে, ওকে একা থাকতে দেওয়া আমারই ভুল হয়েছে। মেয়েকে হারিয়ে সে খুব কাঁদলো, কিন্তু তার কান্না এই জঙ্গলি প্রকৃতিকে ছুঁতে পারলো না। তাই তো তারা তাকে খুঁজে দিল না, বরং আরো লুকিয়ে ফেললো। তের বাবা নিজের ক্ষমতায় শহর থেকে পুলিশ, আর্মি, ডিটেকটিভ সব নিয়ে আসে। কিন্তু শহর থেকে এই জায়গা অনেক দূরে, তাদের আসতে অনেক সময় লাগবে। তাই ভোর রাত থেকে খোঁজা শুরু হবে। তের বাবা তের জন্য এত কিছু করে ফেললো, আর তে সারাটা দিন পড়ে পড়ে ঘুমালো। তার ঘুম ভাঙে রাত 8টার সময়। তে পিটপিট করে চোখ খোলে। তার প্রথম প্রশ্ন, আমি কি এখনো বেঁচে আছি? হ্যাঁ কুইন, আপনি এখনো বেঁচে আছেন। সেই ওস্তা কি মরে গেছে? এই তো আমি এখানেই আছি, বলুন। তে চোখ পিটপিট করে তার দিকে তাকায়। তখন জঙ্কুক বলে, রানী সাহেব এত দুর্বল হলে চলবে? তে ফুপিয়ে কান্না শুরু করে। জঙ্কুক তার শক্ত বুকে তেকে আলতো করে জড়িয়ে ধরে। বলে, এই কলিজা, আমি আছি তো, কিসের ভয় তোমার? তে কাঁদে। জঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে দেয়। এই কলিজা, এত কাঁদে না। যখন সব রাস্তা বন্ধ হয়ে যাবে তখন তুমি আমার কাছে চলে আসবে। তুমি আমার সব, আমি তোমার সব। আমরা দুজন এই জঙ্গলের জঙ্গলি পাখি হব। তে কান্না করে বলে, মাত্র একদিনে ভালোবাসলেন আমাকে? আমি কি, কোথায় থাকি কিছুই জানলেন না? জানার প্রয়োজন নেই। আমি তোমাকে দেখেছি, তুমি আমাকে দেখেছো, আর আমার যা আছে সব এটাই। আর একটা কথা, আমি তোমাকে ভালোবাসি। আপনি তো একদিন আমার সঙ্গে এত কিছু করলেন। তো তোমাকে ভালোবাসি তাই করেছি। তে কিছুই বলল না, কিন্তু জঙ্কুক বলল, যা করেছি ক্ষমা চাইছি, কিন্তু আমি এখন চেঞ্জ হতে পারবো না। আমার সব দুষ্টুমি তোমাকে নিয়ে, তোমাকে সহ্য করতে হবে সব। আমি কষ্ট দিলেও তোমাকে দেব, আর ভালোবাসলেও তোমাকে বাসবো, আর কাউকে না। সেই রাতটা ভালো মতোই যায় তের। জঙ্কুক তাকে কোনো কষ্টই দেয়নি। সকালবেলা জঙ্কুককে পাশে রেখে তে বাইরে আসে। জঙ্কুকের রুমটা গুহার মধ্যে হলেও বেশ লাক্সারিয়াস। তে চারপাশটা দেখে, তার রুমের থেকেও এটা বেশি লাক্সারিয়াস। তে বেলকনিতে এসে দাঁড়ায়। ভোরের পরিবেশটা খুব সুন্দর লাগছে তার কাছে। দূরে দূরে জঙ্কুকের রুমের মতোই গুহার মধ্যে রুম রয়েছে। পর্দা সরালে সব দেখা যায়। এখানে কারো প্রেম করতে লজ্জা করে না। যে যাকে ভালোবাসে তাকে সকলের সামনেই বুকে টেনে নেয়। তে প্রচন্ড লজ্জা পায়। সে রুমে ফিরে আসে। জঙ্কুকের পাশে আবার শুয়ে পড়ে। লোকটা সুন্দর, কিন্তু মুখটা রাগে রাগে করে রাখে। 16 বছরের ছোট্ট মেয়েটা হয়তো জঙ্কুকের প্রেমে পড়বে নাই বা কেন? জঙ্কুক যে ভালোবাসতে পারে, আগলে রাখতে জানে সম্মান করতে। তে জঙ্কুককেই দেখছিল। হঠাৎ করেই জঙ্কুক তেকে আগলে ধরে। কি বউ, কি দেখছো? সকাল সকাল প্রেম করবে আমার সাথে? এমা, না না, কি বলছেন? জঙ্কুক হেসে ওঠে। তেকে আরেকটু জোরে জড়িয়ে ধরে বলে, কি হলো, মন খারাপ? হ্যাঁ, আমি বাড়ি যাবো তো। না, হবে না, চলো তোমাকে জঙ্গল ঘুরিয়ে আনি। তে সঙ্গে সঙ্গে মনে মনে একটা প্ল্যান করে। জঙ্কুকের সঙ্গে জঙ্গলে যাবে, আর রাস্তা খুঁজে পেলেই ফুটুস করে পালিয়ে যাবে। জঙ্কুক তাকে ধরতেই পারবে না। তে জঙ্কুকের সঙ্গে জঙ্গল ঘুরতে যায়। তারা বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘোরে। জঙ্কুক তার জন্য ফুল তুলে দেয়, ফল পেড়ে দেয়, কখনো মাথায় চুমু করে আদর করে দেয়। তারা একটা সময় ঝর্ণাতে স্নান করে। তারপর ভিজে জামা কাপড়গুলো সেখানে শুকনো হওয়ার জন্য মেলে রাখে। তে প্রথমবার রানীর পোশাক পরেছে। দুজনেই মাটিতে শুয়ে আকাশ দেখছিল। জঙ্কুক হয়তো একটু ঘুমিয়ে পড়েছিল। এই সুযোগে তে সেখান থেকে ছুটতে পালিয়ে যায়। অনেক দূর ছোটার পর সে ক্লান্ত হয়ে যায়। তখন সামনে দেখে একটা উল্ফকে। সে ভাবে সে হয়তো ধরা পড়ে গেছে, তাই মুখটা কাঁদো করে তার দিকে এগিয়ে যায়। কিন্তু উল্ফটা জঙ্কুক ছিল না। তাই তে তার দিকে এগোতেই উল্ফটা তাকে অ্যাটাক করার জন্য এগিয়ে আসে। সঙ্গে সঙ্গে জঙ্কুক এসে তাকে বাঁচিয়ে নেয়। উল্ফটাকে তাড়িয়ে দিয়ে জঙ্কুকের কাছে আসে। প্রশ্ন করে, কোথাও যাচ্ছ বউ? তে মিথ্যে কথা বলার সাহস পায় না। সে সোজা সত্যি কথা বলে, আমি তো একটুখানি পালাচ্ছিলাম। আপনি কি করে জানলেন? জঙ্কুক হাসে। তারপর তে পায়ের উপর হাত দেয়। তে দেখে সে নপুরগুলো খুলেনি। তার মানে এই নপুরের আওয়াজেই তাকে হতে পেরে গেছে। ইস, এত বড় ভুল করলো সে। তে একটু একটু কান্না শুরু করে। বলে, দেখুন, আমাকে বাড়ি দিয়ে আসুন না। আমি বাড়ি যাব নাকি? আমি বাড়ি যাব, আমাকে দিয়ে আসুন না একটু। জঙ্কুকের কোনো কথাই শোনে না। তাকে কাঁধে তোলে আর চুপচাপ বাড়ি নিয়ে চলে আসে। তের জামা কাপড়গুলো জঙ্গলেই পড়ে থাকে। অন্যদিকে সারা রাত তে
জামাগুলো পায়। এরপর খোঁজা আরো জোরদার হয়। জঙ্কুক তেকে কোলে করে নিজের রুমে রেখে চলে আসে, কিন্তু এই ভরা সন্ধ্যায় তার প্রেম করতে ইচ্ছে হয়, তাই সে আবার রুমে যায়। রুমে গিয়ে দেখে তে পায়ের নূপুর খুলে পাথরে ছুঁড়ে ফেলে দিয়েছে। যত নষ্ট করা এই নূপুরটা। জঙ্কুক রুমে আসতেই তে তার উপর রাগ করে বিছানায় শুয়ে পড়ে। জঙ্কুক তার সামনে শুয়ে পড়ে। এটা দেখে তে তার থেকে মুখ ফিরিয়ে নেয়। জঙ্কুক ধীরে ধীরে হাত রাখে তের কোমরে, তারপর উপরের দিকে উঠে আসে নরম কিছুতে। তে ছাড়তে চাইলে জঙ্কুকের বাঁধন আরো শক্ত হয়। তে ব্যথা পেয়ে জঙ্কুককে সরিয়ে দেয়। এতে জঙ্কুকের একটু রাগ হয়। সে তের উপর উঠে হাতগুলোকে মাথার উপরে উঁচু করে ধরে আর এক হাতে তের জামাটা টেনে খুলে ফেলে। এখন জঙ্কুকের সামনে তের সবটাই উন্মুক্ত। তে লজ্জায় কান্না শুরু করে, হাত দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু জঙ্কুক আবার তার দুটো হাত নিজের হাতের মধ্যে বন্দি করে। বলে, বউ আমার জিনিসে একদম হাত দেবে না। তে কান্না করে বলে, ইস ছাড়ো না আমাকে, ভালো লাগে না। কেন পাখি, আমার তো আদর করতে ইচ্ছে করে। তে কান্না করছিল। জঙ্কুক তার কান্নায় পাত্তা দেয় না, বরং তার কান্না করা ঠোঁটে একটা চুমু দিয়ে বলে, আর একবার আমাকে বারণ করে দেখো। তে ভয় পেয়ে যায়। তে চাইছে না, কিন্তু আবার জঙ্কুকের ভয় বারণও করতে পারছে না। শুধু চোখ দুটো খিঁচে বন্ধ করে আছে। জঙ্কুকও চুপ করে চেয়ে আছে। যেই না তে চোখ খুললো, সেই তার সামনেই তার ঠোঁটে একটা চুমু বসায়। তে প্রচন্ড বিরক্ত হয়। জঙ্কুক আলতো করে ছুঁয়ে দেয় তের কোমর, আর তে কান্না মুখে খিলখিল করে হেসে ওঠে। হাসছো কেন পাগল, এটা বলে তের ঠোঁটে একটার পর একটা চুমু বসায়। তে বারণ করে, কিন্তু জঙ্কুক এক অদ্ভুত মায়াবী চোখে তের দিকে তাকায়। সেই চোখে ছিল ভালোবাসা, উলফ কিং এর ভালোবাসা। যে ভালোবাসাকে উপেক্ষা করা তের মতো একটা পিচকে মেয়ের পক্ষে তো সম্ভব না। নেকড়ে রাজা চুম্বন করলো তার শরীরে, ঠিক গলার নিচে। খুবই জোরে আঁকড়ে ধরেছে সে। সেই চুম্বন গভীরের থেকেও গভীর, মায়ার থেকেও বেশি মায়া, আদরের থেকেও বেশি আদর আছে তাতে। যে চুমুতে গায়ে কাঁটা দেয়, যে ছোঁয়ায় হাত পা ঠান্ডা হয়ে আসে, মাথা ঠিক থাকে না, পাগল পাগল লাগে। যে চুমু অল্পতে শেষ হয় না, যে চুমু গভীরে আঘাত করে, শরীরে নয় মনে। যে স্পর্শে শুধু শরীর জ্বলে না, জ্বলে ওঠে মন। দীর্ঘক্ষণের এই বিষাক্ত চুম্বনে জ্বলে যাচ্ছে জঙ্কুক, কিন্তু 16 বছরের ছোট্ট মেয়েটা এই স্পর্শের অনুভূতি বুঝলো না। ওই দিন শেষ রাতে পুরো জঙ্গল লন্ডভন্ড করে ফেললো তের বাবা। ধীরে ধীরে তারা জঙ্কুকের রাজ্যেও হামলা করে ফেললো। তখন সময় ভোর, জঙ্কুক ঘুম থেকে ওঠেনি। তখন জঙ্গলের মধ্যে বেশ কয়েকটা হেলিকপ্টার নামে। জঙ্গলে কতগুলো মিলিটারি কুকুর নামানো হয়। শুরু হয় তল্লাশি। জঙ্কুকের অনেক লোক তাদের গুলিতে আহত হয়। চারিদিকে হাহাকার শোনা যায়। তে আর জঙ্কুক তখন বাইরে আসে। তাদের মধ্যে লড়াই শুরু হয়। বাকি মেয়েদের সঙ্গে তেও এক জায়গায় লুকিয়েছিল, কিন্তু সে দেখলো জঙ্কুকের হাতে তার বাবা। হয়তো তার বাবাকে এক্ষুনি শেষ করে দেবে, তাই সে চিৎকার করে বলল, জঙ্কুক ওনাকে মারবেন না, উনি আমার বাবা হয়। এটা শুনে জঙ্কুক থেমে যায়। ঠিক তখনই অন্য একজন জঙ্কুককে জাল দিয়ে বন্দি করে ফেলে। তে নিজের বাবাকে পেয়ে তাকে জড়িয়ে ধরে। তের বাবাও তাকে নিয়ে হেলিকপ্টারে উঠে পড়ে। জঙ্কুক অনেক চেষ্টা করে নিজেকে ছাড়ানোর, কিন্তু পারে না। হেলিকপ্টারটি যখন হাওয়ায় উঠতে শুরু করে, তখন জঙ্কুক নিজের উলফ রূপে এসে সবাইকে এক ধার থেকে মেরে ফেলে। একটা ভয়ানক রক্তারক্তি খেলার পর জঙ্কুক একটা লম্বা ঝাঁপ দেয়, কিন্তু হেলিকপ্টারে থাকা একটা স্নাইপার তার বড় বন্দুক বার করে, আর একটার পর একটা করে 4টে গুলি উলফ রূপী জঙ্কুকের বুকে বসিয়ে দেয়। এটা দেখে তের বুকে চিনচিনে ব্যথা হয়। মুক্তদানার মতো 2 ফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে যায় তের। তবুও সে মুখ ফিরিয়ে নেয় উলফ কিং এর থেকে। আর উলফ কিং জঙ্কুক সেই প্রেমিক চোখে তাকিয়ে দেখতে থাকে তার প্রিয়সীর চলে যাওয়া। জঙ্কুকের মা ছুটে আসে, জঙ্কুককে বুকে জড়িয়ে ধরে থেকে বাজে কথা বলতে থাকে। তার ছেলে এখনো হেলিকপ্টারের দিকে তাকিয়ে আছে, তাই সে হেলিকপ্টারের দিকে তাকিয়ে বলে, কালমুখী আমার ছেলেকে খেতে এসেছে, ওই রূপ তোর কাল হবে, তুই সুখী হবি না। আমার ছেলের কিছু হয়ে গেলে তোকেও মরতে হবে। জঙ্কুকের মা কথাগুলো রাগের মাথায় বলেছিল। যাই হোক, সে তার ছেলের চিকিৎসা শুরু করেছে। তে তার শহরের বাড়িতে ফিরে গেছে। তার জীবনের এই 3 দিনকে সে ভুলে যাবে। সে আর কখনোই জঙ্গলে আসবে না। এমন ভাবেই জীবনযাত্রা শুরু হয়। 1 দিন 2 দিন করে 3টে বছর পেরিয়ে যায়, কিন্তু ভুলতে আর পারলো কোথায়। উলফ কিং তার জীবনে কাঁটা হয়ে রয়ে যায়। সেই দুষ্টু উলফ কিং কাকার জামাই, এটা সে কিছুতেই ভুলতে পারে না। সেই মিষ্টি চাহনি, রাগ দেখানোর ব্যর্থ চেষ্টা করা, তারপর কোলে নিয়ে নেওয়া, সেই মিষ্টি স্পর্শগুলোকেও সে ভুলতে পারেনি। সেই সময় সেই স্পর্শগুলো অনুভব করতে না পারলেও এখন মনে হয় উলফ কিং তাকে এমন ভাবে স্পর্শ করুক। সেই দুষ্টু উলফ কিংটার কাছে এখন বউ সম্মান পেতে ইচ্ছে করে। ঠিক তেমন ভালোবাসা চাই। তার বাবা তার জন্য বিয়ে ঠিক করেছে, তাই তো উলফ কিংকে আরো বেশি মনে পড়ে। তাকে এমন করে ভালোবাসতে কেউ পারবে? কেউ পারবে না। ছেলেটি যে খারাপ এমনটা না, তো
তবে জঙ্কুকের মতো পাগল প্রেমিক না, বড় লোকটাই সম্মান করে না। ছেলেটার কাছে অনেক মেয়ে আছে, তাই সে ভালোটাও বাসে না, শুধু স্ট্যাটাস মেইনটেইন করতে বিয়ে হচ্ছে। বিয়ের দিন চলে আসে, চারিদিকে ভালো করে সাজানো হয়। দুটো রিচ পরিবারের ছেলেমেয়ের বিয়ে বলে কথা, তারা পারলে আকাশকেও সাজিয়ে ফেলবে। বিয়ের সময় তেকে আনতে তের বাবা আসে। তের বাবাকে অনেকবার বলেছে সে বিয়ে করবে না, কিন্তু তের বাবা রাজি হয়নি। সে বিয়ের দিনকেও বলে, বাবা আমি বিয়ে করব না। কেন মা, না করলে সম্মান থাকবে না। এই ছেলেটা ভালো না, আমাকে সম্মান করবে না। তাতে কি মা, অনেক টাকা আছে, তুই সুখে থাকবি। ও বাবা আমি বিয়েটা করব না। দেখো তে, বিয়েটা করতেই হবে, বাচ্চামি করো না। এইটুকু বকুনিতে তে প্রচন্ড কষ্ট পায়। তার জঙ্কুকের কথা খুব মনে পড়ে। তার জামাই থাকতে সে কি করে বিয়ে করবে? তবুও তাকে জোর করে বিয়ের কাছে নিয়ে আসা হয়, কিন্তু সে সেখানে বলে, কাজী সাহেব আমি বিয়ে করতে পারবো না, আমার বিয়ে হয়ে গেছে। এটা শুনে পুরো বিয়ে বাড়ি থমকে যায়। তে চিৎকার করে বলে, আমার বিয়ে হয়ে গেছে কাকু, আমার বিয়ে হয়ে গেছে, আপনার ছেলেকে নিয়ে চলে যান। তখন ছেলের মা বলে, বিয়ে হয়েছিল তো কি হয়েছে, এখন এই বিয়ে না হলে আমাদের সম্মান চলে যাবে। তে লাজ লজ্জা সব ভুলে গিয়ে বলে, শোনো ছেলের মা, আমি কিন্তু 3টি রাত অন্য ছেলের সঙ্গে কাটিয়ে এসেছি, আর আমি দুবার আমার ভাগ্নিকে হারিয়েছি আমার জামাইয়ের কাছে। এবার বলো, এইরকম একটা মেয়েকে ঘরের বউ করবে? আর আমি কিন্তু সবাইকে বলে দেবো এখন। তে বিয়ে বাড়িতে আসা প্রতিটা লোককে ধরে ধরে বলে, জানেন আঙ্কেল আমি কিন্তু বিবাহিত, আমার আগে বিয়ে হয়েছিল। জানো কাকিমা, আমি কিন্তু অন্যের সঙ্গে রাত কাটিয়ে এসেছি। এত কাণ্ডের ফলস্বরূপ তের বিয়েটা ভেঙে যায়। তের বাবা তো খুব রেগে যায়। সে বলে, তোমার সমস্যাটা কি? এত কষ্ট করে তোমার বিয়ে ঠিক করলাম, ছেলেটার টাকা পয়সা কি নেই, কি চাই তোমার? সে তো আমাকে ভালোবাসে না, আর তোমার মতো যত্নও করবে না, আমার জামাইয়ের মতো মাথায় করেও রাখবে না। তের বাবা মেয়ের মনের কথা বুঝতে পারে, কিন্তু মেয়েকে ওই জঙ্গলে ছেড়ে আসার মতো দুঃসাহস তার নেই। তাই সে বলে, তোর যা ইচ্ছা হয় তুই তাই কর, আমাকে এর মধ্যে একদম টানবি না। এটা বলে সে চলে যায়। সকাল সকাল তে ব্যাগপত্র গুছিয়ে সেই ছোট্ট বাড়িতে চলে আসে। সে আশেপাশে অনেক উল্ফের আওয়াজ পায়, যারা তারা পাহারা দিচ্ছে, অপেক্ষা করছে কিছু একটার। বিকালের দিকে বৃষ্টি হয়, চারিদিকে কেমন ঠান্ডা ঠান্ডা লাগে। তে এক কাপ কফি নিয়ে বেলকনিতে আসে। 3 বছর পর আজ আবার তে জঙ্গলকে এমন স্নান করা স্নিগ্ধ রূপে দেখছে। তার একটু হাঁটতে ইচ্ছে করলে সে বাড়ির সামনে আসে, কিন্তু জঙ্গলের একটু দূরে একটা উল্ফকে দেখে তে তার আবেগ আটকাতে পারে না। জঙ্কুক ভেবে ছুটে যায়, কিন্তু সেই উল্ফ তার দাঁত ফলিয়ে তের দিকেই তেড়ে আসে। এটা দেখে তে প্রচন্ড ভয় পেয়ে যায়, আবার নিজের বাড়ির দিকে ছুট লাগায়। কিন্তু উল্ফের বদলে সে এবার জঙ্কুকের হাতে বন্দী হয়। তেকে কোলে তুলে নিয়েছে সে। তে ভয়ে চোখটা খিঁচে বন্ধ করে আছে। নিজেকে শূন্য অনুভব করতেই সে আস্তে করে চোখটা খোলে, দেখে জঙ্কুক সেই প্রেম প্রেম চোখে তার দিকে তাকিয়ে আছে। তে জঙ্কুককে ছো মেরে জড়িয়ে ধরে, আর জঙ্কুকও তাই করে। একে অন্যকে এমন ভাবে জড়িয়ে ধরে আছে যেন 3 বছরের ভালোবাসা একদিনে শেষ করে ফেলবে। একে অন্যের মধ্যে মিশে যেতে পারলে বেশি ভালো হতো। তে শরীরটা কাঁপছে, সে জঙ্কুকের সারা মুখে চুমু দিচ্ছে, গালে ঠোঁটে কপালে মাথায় সব জায়গায়, কিন্তু কিছুতেই বুঝতে পারছে না কোথায় চুমু দিলে তার এই অস্বস্তি কমবে। তের পাগলামিতে জঙ্কুক তো খুব হাসছে। সে তার প্রিয়তমার জন্য অপেক্ষা করেছে, কঠিন অপেক্ষা। এত অপেক্ষার পর তার প্রিয়তমা, সেই প্রিয়তমা আজ তারই 2 বাহুর মধ্যে পাগলামি করছে। তের পাগলামির মাঝখানে জঙ্কুককে দুটো গাল উঁচু করে ধরে বলে, আরে আমার বউটা রে, আমার দিকে তাকা একবার। তে তাকালে জঙ্কুক আঁকড়ে ধরে তের ঠোঁট। অনেক পাগলামি করেছে তে, এবার জঙ্কুকের পালা। আর মিস জঙ্কুক পাগলামি করুক। আমার গল্পটা এখানেই শেষ। গল্পটা ভালো লাগলে লাইক করে দিও, আর স্টোরির কোন পার্টটা সবথেকে ভালো লেগেছে ওইটা কমেন্ট করে দিও, তাহলে আমি আন্দাজ করতে পারি তোমার কোনগুলো বেশি পছন্দ। আর একটুখানি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আমার নতুন স্টোরি আসা পর্যন্ত সবাই হ্যাপি থেকো, আর একটু অপেক্ষা করো।